আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সপ্তম ক্লাসে আমরা শিখব শব্দের শেষে যদি আপনার অধ্বনি থাকে কখন কখন সেটা ওকারান্ত উচ্চারণ হবে। শব্দের শেষে যদি অধ্বনি থাকে কখন কখন সেটা ওকারান্ত উচ্চারণ হবে। এর আগে আমরা শিখেছি শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে কখন কখন ওকারান্ত হবে, শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে কখন কখন ওকারান্ত হবে। আজকে আমরা শিখবো শব্দের শেষে যদি অধ্বনি থাকে কখন কখন ওকারান্ত হবে, এবং পাশাপাশি আজকে সংবাদ পাঠের কলা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলে যাচ্ছি ক্লাসে। 11 থেকে 18 পর্যন্ত শব্দের শেষের যে অ এর উচ্চারণ, সেটা ও এর মতো উচ্চারিত হয়। অ উচ্চারণ হয় ও এর মতো, যেমন 11। ঠিক আছে, আমরা যখন 11 লিখি তখন আমরা রোকার রো তো আর লিখি না, তাই না? তো 11, তেমনি 12, এই যে ওকারান্ত গুলো আমরা উচ্চারণ করছি, এগুলো নিয়মের কারণে উচ্চারণ করছি। 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ওকারান্ত। এবার আসি দ্বিরুক্ত শব্দ। ঠিক আছে, দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে দ্বিরুক্ত শব্দ যদি বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাহলে শেষের যে অয়ের উচ্চারণ ও কারান্ত উচ্চারিত হয়, যেমন কলো কলো। অনেকেই এই ধরনের শব্দগুলো দেখে কোনো আইডিয়া না থাকার কারণে ওরা কলকল উচ্চারণ করে, ঝরঝর উচ্চারণ করে, কিন্তু এগুলো উচ্চারণ হচ্ছে কলো কলো। ঠিক আছে, আমাদের যেহেতু লিখিত রূপ এবং উচ্চারিত রূপ একরকম নয়, তাই আমরা অবশ্যই এগুলো দেখেই বুঝে নিতে হবে এখানে ওকারান্ত উচ্চারণ করব আমরা উচ্চারণ করবার সময়। কলো কলো, কলো কলো নদীর জল, ঝড়ো ঝড়ো বৃষ্টি, ছলো ছলো আঁখি তার, আজ বিয়ে বাড়িতে সাজো সাজো রব। অনেকে দেখি সাজ সাজ বলে না, সাজো সাজো রব, কাঁদো কাঁদো চেহারা। আর কিছু কিছু দ্বিরুক্ত শব্দ কিন্তু এই নিয়মগুলো মানে না, যেমন তরতর। ঠিক আছে, কাঠবিড়ালিটি তরতর করে গাছে উঠে গেল, পেয়ারা গাছে উঠে গেল, তরতর। মর্মর পাতার শব্দ, সকাল থেকে আমার খুব জ্বর জ্বর লাগছে। হ্যাঁ, গড়গড় শব্দ করছে প্রাণীটি। ঠিক আছে, এক্ষেত্রে আবার ওকারান্ত হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। ব্যতিক্রম তরতর, মর্মর, জর্জর, কর্কট। আনো প্রত্যয় যদি কোনো শব্দের মধ্যে থাকে, এটা আমরা কিভাবে বুঝবো যে আনো প্রত্যয় আছে? যেমন হচ্ছে বলানো, শেষে ওকারান্ত উচ্চারিত হচ্ছে, বলানো। হ্যাঁ, তাকে বলানো হয়েছে, দেখানো হয়েছে, শেখানো হয়েছে, চালানো হয়েছে। বলানো, দেখানো, শেখানো, চালানো ওকারান্ত। যদি আপনি কাউকে আদেশ করেন তাহলে কিন্তু ওকারান্ত হয় না। যেমন দেখেন, কাজটা করেন, এটা শিখেন, আমরা কিন্তু ওকারান্ত বলি না, কিন্তু আমরা কিন্তু হসন্ত উচ্চারণ করি। হসন্ত মানে কি, আমরা থামবো, টেনে বা ওকারান্ত উচ্চারণ করতে পারবো না। যেমন ওখানে পাঠান, ছবিটা দেখান, গাড়িটা চালান, গানটা শেখান। ওখানে পাঠান, ছবিটা দেখান, গাড়িটা চালান, গানটা শেখান। বিশেষ্য শব্দের ক্ষেত্রে যদি শেষের দিকে হ থাকে তাহলে ওকারান্ত উচ্চারিত হয়, যেমন বিরহ। হ্যাঁ, অনেকে তো বলতে পারেন স্যার, এটা বিরহ উচ্চারণ করতে পারি কিনা। না, এই যে নিয়মটা বললাম যে এটা শেষের দিকে হ থাকলে ওকারান্ত উচ্চারিত হবে। বিরহ, দ্রোহ, দেহ, কলহ। হ্যাঁ, এটা আবার কলহ না, কলহ। আবার শব্দের শেষে যদি ঢয় বিন্দু র থাকে, যদি সেটা বিশেষণ শব্দ হয় তাহলে সেটা ওকারান্ত উচ্চারিত হবে, যেমন গূঢ়, গাঢ় নীল আকাশ, এটা হো। কেন আমরা হো উচ্চারণ করছি? এই কারণে। মূঢ়, প্রৌঢ়, দৃঢ়। গূঢ়, গাঢ়, মূঢ়, প্রৌঢ়, দৃঢ়। এবার বিশেষ্য রূপে যদি শব্দটা ব্যবহৃত হয় তখন কি হবে? যদি নাউন হয় তাহলে তো আমরা আগেই জেনেছি এই নিয়মটা, সেটা হচ্ছে হসন্ত হবে, ওকারান্ত হবে না। যেমন আষাঢ়, রাঢ়, আষাঢ় রাঢ় নয়। তর অথবা তম যদি থাকে শব্দের শেষে তাহলে ওকারান্ত উচ্চারিত হচ্ছে, এটা যদি বিশেষণ পদের ক্ষেত্রে হয়। যেমন হচ্ছে আহ অন্যতম, তিনি অনেকের মধ্যে অন্যতম। আমি অনেককে দেখেছি উচ্চারণ করতে অন্যতম বলছে, না, অন্যতম। সর্বোত্তম, তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সর্বোত্তম, অধিকতর। ঠিক আছে, অধিকতর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, অধিকতর, অধিকতর না। বৃহত্তর, বৃহত্তর চট্টগ্রাম। ঠিক আছে, বৃহত্তর। আচ্ছা, এবার আহ শব্দের শেষে যদি অন্তস্থ অ থাকে সেটাও কিন্তু ওকারান্ত আমরা উচ্চারণ করি। আমরা জানি বা না জানি, অনেকে কিন্তু না জেনেও আমরা অনেক ঠিকঠাক উচ্চারণ করি, তাই না? যেমন
শব্দের শেষে যদি অন্তস্থ অ থাকে এবং এর আগে যদি ইকার অথবা একার থাকে, অথবা ইকার অথবা একারের পরে যদি অন্তস্থ অ থাকে, তাহলে সেটা হসন্ত রূপে উচ্চারিত হয় না, এটা ওকারান্ত উচ্চারিত হয়। যেমন নির্ণেয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়, বরণীয়, এটাও বলা যায়। নির্ণেয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়। যেমন নির্ণেয় অন্তস্থ অ আছে এবং এর আগে একার আছে, প্রিয় অন্তস্থ অ আছে এর আগে ইকার আছে, বিধেয় অন্তস্থ অ আছে এর আগে একার আছে, তেমনি স্মরণীয় ইকার আছে, অজেয়তে একার আছে। তার মানে শেষের দিকে আমরা কেন ও উচ্চারণ করছি সেটা আমরা বুঝলাম। এবার আসি ক্রিয়াপদ। আমরা এর আগেও দেখেছি ক্রিয়াপদের ক্ষেত্রে ওকারান্ত আমরা উচ্চারণ করছি, তাই না? আমি করব, আমি কাজটি করব। এই যে করব, এই শব্দটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই শুরুতে কৌকার কো, ওকারান্ত, শেষেও কিন্তু ওকারান্ত। ঠিক আছে, তো আজকে তো আমরা শেষে কখন কখন ওকারান্ত উচ্চারণ করবো তা নিয়ে আলোচনা করছি। তার মানে করিব থেকে করব। ঠিক আছে, এখানে করবতে একার এবং আকার দিতে হবে, এটা একটু মিস হয়ে গেছে, এটা করব মনে হচ্ছে, ঠিক এটা করব। হ্যাঁ, আমি আমার কাজটি করব। বলিব হয়েছে বলবো, করিতেছ হয়েছে করছো, তুমি কি করছো, তুমি কি করছো না আবার কিন্তু, সে কাজটি করেছিল। দেখেন, শুরুতেও ও শেষেও করেছিল। এখানে ইবো, ইলো, ইতেছো, ইয়াছো, ইতেছিল, ইয়া ছিল ইত্যাদি প্রত্যয় খোঁজার কথা বলেছেন। দেখি করিব, এখানে ইবো প্রত্যয় পাচ্ছি, বলিব ইবো পাচ্ছি, করিতেছো ইতেছো ইতেছো পাচ্ছি, করিয়াছিল ইয়া ছিল পাচ্ছি। ঠিক আছে, তার মানে এগুলো এখানে আছে। তার মানে করিব হয়ে গেছে করব, বলিব হয়ে গেছে বলবো, হ্যাঁ, করিতেছ হয়েছে করছো, করিয়াছিল হচ্ছে করেছিল। কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো অনেকে আসলে ভুল করেন আমি জানি। কারণ আমি অনেকে, হ্যাঁ স্যার আমি কাজটি করব, আমি বলবো, এভাবে উচ্চারণ আমি অনেকে করতে দেখেছি। তা এগুলো আসলে জানা দরকার। এবার আসি শব্দের শেষে যদি অধ্বনি থাকে বা অ থাকে এবং এর আগে যদি ওই থাকে, ও থাকে, অনুস্বার থাকে, বিসর্গ থাকে, রিকার থাকে, তাহলে শেষের অয়ের উচ্চারণ ওকারান্ত হয়। যেমন তৈল, শেষে ল একটা অধ্বনি এর আগে ওই, পৌর শেষে র একটা অধ্বনি এর আগে ও, বংশ অনুস্বার পাচ্ছি, বৃষ রিকার পাচ্ছি, বৃষ, কংস, প্রিয়, বৃষ না কিন্তু বৃষ। এবার আসি কিন্তু ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি, যেগুলো নিয়মগুলো মানছে না। যেমন দৌড়, নিয়ম অনুযায়ী দৌড়ও হবার কথা, পৌষ হবার কথা, বৌল হবার কথা না। দৌড়, পৌষ, বৌল এগুলো ব্যতিক্রম, এগুলো নিয়ম মানছে না। শব্দের শেষে যদি অধ্বনি থাকে, শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে, তাহলে শব্দের শেষে ও কারান্ত উচ্চারিত হয় সেই যুক্ত বর্ণটা। যেমন দেখি আমি, দন্ত, দন্ত উচ্চারণ করি করি কিন্তু আমরা, দন্ত ওকারান্ত, গন্ধ, পদ্য, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। ঠিক আছে, দ্বন্দ্ব। হ্যাঁ, এগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হচ্ছে উচ্চারণগুলো। এবার আসি সংবাদ পাঠ। সংবাদ পাঠ বিষয়টি ভীষণ আহ গুরুত্বপূর্ণ এই কারণে, সেটা হচ্ছে আবৃত্তি, উচ্চারণ এসব শিখে পেশাদারিত্বের জায়গার কথা যদি বলা হয়, তাহলে আমি বলবো যে সংবাদ পাঠ একেবারে প্রথমের দিকে থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠকরা এখন অনেক জনপ্রিয়। এখন তো প্রচুর সংবাদ মাধ্যম রয়েছে, টেলিভিশন চ্যানেল রয়েছে, যেখানে আসলে ক্যারিয়ার করা যায়। হ্যাঁ, সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার করা যায়। তো আপনার যদি একটা সুন্দর কণ্ঠস্বর, পরিষ্কার কণ্ঠস্বর থাকে, হ্যাঁ, ক্লিয়ার একটা ভয়েস থাকে, তাহলে অবশ্যই আপনি সংবাদ পাঠের যে স্টাইল আছে সেটা ভালো করে রপ্ত করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা রেডিওতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য তো অবশ্যই ভালো করে চর্চা করে সেই দক্ষতাটাকে তৈরি করে নিতে হবে, কারণ দক্ষতা ছাড়া তো আসলে কাজ করা যায় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি উচ্চারণের জড়তা দূর করার জন্য আহ পত্রিকা পড়া বা সংবাদপত্র পড়ার একটা প্র্যাকটিস যদি বাড়িতে প্রতিদিন করতে পারেন, দেখবেন যে অনেক উন্নতি হচ্ছে। হ্যাঁ, তো আমি একটা সময় প্রায় করতাম এটা। ঠিক আছে, এখন অবশ্যই করার প্রয়োজন পড়ে না, যখন সংবাদ পাঠক হতে চেয়েছি তখন করেছি, রেডিওতে কাজ করা শুরু করেছি সংবাদ পাঠক হিসেবে। তো এগুলো আসলে খুবই
গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আহ, আমি বলবো যে অনেকে দেখা যায় কি বিভিন্ন প্রফেশনে রয়েছেন, ব্যাংকার বা ডক্টর বা বিভিন্ন চাকরি করেন, তারাও কিন্তু আহ, বিভিন্ন প্রাইভেট চ্যানেলে সংবাদ পড়েন। হ্যাঁ, সপ্তাহে একটা পড়ছেন বা দুইটা পড়ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এরকম। আবার কোনো কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যায় কি ফুল টাইম জবের মতো করে পড়ছেন, সংবাদ পড়ছেন। ঠিক আছে। তো সেক্ষেত্রে স্কিলটা ভালোভাবে ডেভেলপ করে, টেলিভিশনে প্রচুর সংবাদ আছে, প্রচুর সংবাদ চ্যানেল আছে, টেলিভিশন চ্যানেল আছে, সেগুলো দেখে দেখে একটু ভালো করেও রপ্ত করা যায়, কানটা তৈরি করা যায়। আর আমি যে কৌশলগুলো শিখিয়ে দেবো, সেই কৌশলগুলোর মাধ্যমে আপনারা সেই স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন। এবং পাশাপাশি স্কিলটা ডেভেলপ হয়ে গেলে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিওতে সিভি ড্রপ করতে পারবেন। এবং দুই বা তিনটা অডিশন হয়, সেই অনুযায়ী ওরা চূড়ান্ত ভাবে নির্বাচন করে টেলিভিশনে অন এয়ারের জন্য বা টেলিভিশনে সংবাদ পাঠক হিসেবে কাদেরকে নেওয়া হবে। হ্যাঁ, একটা প্রসেসের মধ্য দিয়ে যায়। তো এভাবে করে সংবাদ পাঠক পাঠক আপনারা হতে পারেন এবং সেইটা স্কিলটা ডেভেলপ করতে পারেন। তো যাই হোক, সংবাদ পাঠ করতে গেলে কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই বলবো যে কাট কাট করে সংবাদ পড়তে হবে। যেমন আবৃত্তি করার সময় একটা সুর আছে, যেমন হাজার বছরে ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কিন্তু সংবাদ পাঠে কি এই সুরটা আছে? আমি যদি বলি শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এভাবে যদি আমি বলতে থাকি, তাহলে তো আসলে সেটা কবিতা হবে, সেটা তো সংবাদ পাঠ হবে না। সংবাদ পাঠে একটা কাট কাট আছে, মানে সুর নাই, এক্সট্রা এক্সট্রা সুরের মানে কমতি আছে, এক্সট্রা সুর নাই। যেমন আমি একটু পড়ি, একটু দেখেন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। একদম কাট ভয়েস, কোনো সুর নাই। আমি যদি সুর দিতে চাই, আহ শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এভাবে করে বলতে হবে আমাকে। শপথ নিতে পারে, অনেকে এভাবে করে টেনে টেনে পড়ে। ঠিক আছে, তো এভাবে করে পড়ার দরকার নেই, কাট কাট করে পড়তে হবে, যেটা আমি বললাম। তো কাট কাট করে পড়াটা সংবাদ পাঠের একটা গুরুত্বপূর্ণ স্টাইল। হ্যাঁ, পজ দিতে হবে। যেমন একটা বাক্য যখন আপনি পড়বেন, যেমন কবিতা আবৃত্তির ক্ষেত্রেও কিন্তু আমরা পজ দিয়েছি। যেমন হচ্ছে আহ হাজার বছরে ধরে, একটা পজ দিলাম। আমি পথ হাঁটিতেছি, একটা পৃথিবী পথে, দুইটা পজ দিলাম। তেমনি সংবাদ পাঠের মধ্যেও পজ দিতে হবে। কারণ আপনি যদি আহ পজ যদি দিতে ঠিকভাবে না জানেন, তাহলে আপনার সংবাদটি ভালোভাবে মানুষের কাছে পৌঁছবে না। পজ দেওয়া মানে হচ্ছে বিরতি দেওয়া। এখন আপনি যদি প্রত্যেকটা শব্দের পর পর পজ দেন, তাহলে এটা ঝুলে যাবে, এটা মানুষ শুনতে চাইবে না। আপনি যদি কোনো টেলিভিশনের কোন সংবাদ পাঠককে এভাবে করে সংবাদ পড়তে দেখেন, আমি একটু উদাহরণ দিচ্ছি। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। মানে এভাবে যদি আপনি পড়তে থাকেন, মানুষ বিরক্ত হয়ে কি করবে, অন্য জায়গায় সুইচ করবে। কারণ মানুষ এত স্লো সংবাদ শুনতে চায় না, এত পজের সংবাদ শুনতে চায় না, এত বিরতি দেওয়ার সংবাদ শুনতে চায় না। মানুষ একটু সংবাদের মধ্যে একটা গতি থাকে, সেই গতিটা আপনাকে আপনার স্টাইলের মধ্যে আনতে হবে। এখন আমি পজ কয়টা দিব, এটা গুরুত্বপূর্ণ। আমি একটা বাক্যে একটা, দুইটা, তিনটা, চারটা বড় জোর পজ দিতে পারি, ডিপেন্ড করছে। যেমন আমি যদি বলি শান্তিতে, শান্তিতে বলার পর একটা পজ দিলাম। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, নেতৃত্বের পর একটা পজ দিলাম। অন্তর্বর্তীকালীন সরকার, আরেকটা পজ দিলাম, আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারেন। তিনটা পজ দিলে এখানে যথেষ্ট, আর বেশি দরকার নেই। বেশি পজ দিতে গেলে এটা ঝুলে যাবে, শুনতে খুব বিরক্ত লাগবে। আবৃত্তির ক্ষেত্রেও আপনি যদি বলেন হাজার বছর ধরে, মানুষ বিরক্ত হয়ে সেটা শুনবেও না। ঠিক আছে, একটা রিদম, একটা গতি রাখতে হয়। তো শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারেন। শেষ, তিনটা পজ যথেষ্ট। ঠিক আছে, তো এই পজের ব্যাপারটা হচ্ছে এরকম। অতিরিক্ত পজ দেওয়া যাবে না, আবার অতিরিক্ত স্পিড বা কম পজও দেওয়া যাবে না। আমি একবার পজ দিলে যে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ সহজে বৃহস্পতিবার শপথ দিতে পারে, না, আপনি একটা পজ দিয়েও এটা করতে পারবেন না। আপনাকে মিনিমাম দুইটা বা তিনটা পজ দিতেই হবে। দুইটাও যথেষ্ট নয়, তিনটা অথবা চারটা।
এভাবে করে পজটা বুঝে নিতে হবে। তবে এটার কি কোনো নিয়ম আছে? অবশ্যই নিয়মটা বলবো, সেটা হচ্ছে নিয়ম হচ্ছে আপনার সেন্স। হ্যাঁ, আপনি যখন একটা পড়বেন কতখানি পজ দিলে ভালো লাগছে সেটা একটু বোঝার ব্যাপার আছে, এটা চর্চা করতে করতে এই সেন্সটা তৈরি হয়। শব্দের মধ্যে স্ট্রেস বা শব্দের মধ্যে জোর দেওয়ার একটা বিষয় আছে। যেমন আমি এই যে প্রথম যে বাক্য, এই বাক্যটার মধ্যে আমি কোথায় কোথায় পজ দিব, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিষয়টা তার অর্জন এবং সে ডক্টর এবং এক গুরুত্বপূর্ণ পদে আসীন একজন ব্যক্তিত্ব, তাকে আমাকে অবশ্যই স্ট্রেস দিতে হবে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে আমি একটা পজটা দিলাম, এটা ওনার ভ্যালু বাড়াচ্ছে, এই বাক্যের মধ্যে এটাকে আরো বেশি এনরিচ করছে। হ্যাঁ, নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারেন। বৃহস্পতিবার শপথ নিতে পারেন মোটেও কিন্তু আমি আর দিলাম না, আর কোনো স্ট্রেস দিলাম না শব্দের উপরে। এই পজগুলোই কিন্তু একটা সংবাদ পাঠকে মানে প্রাণবন্ত করে, শুনতে ভালো লাগে। আবৃত্তির মধ্যে, কবিতার মধ্যে পজ আছে, বক্তব্য রাখতে চান সেখানেও পজ আছে, বিতর্ক করতে চান সেখানেও পজ আছে। যাই করেন না কেন পজ দিতেই হবে, সেই পজটা কিন্তু আপনার বক্তব্যকে সুন্দর করে। আপনি যাই করেন না কেন সেটাকে সুন্দর করে। ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি যাদের কথা শুনি খুব মুগ্ধ হই, আপনারা দেখবেন যারা খুব ভালো বলেন, খুব প্রমিত সুন্দর উচ্চারণ করেন, তাদের দেখবেন কিন্তু খুব সুন্দর করে কিন্তু তারা পজ দেয়। ঠিক আছে? তো এই পজের ব্যাপারটা আসলে দিতে হবে। পজ না, দুঃখিত, স্ট্রেস দেয়, শব্দের মধ্যে জোর দেয়। আচ্ছা, এরপর আসি বুঝিয়ে পড়া। আপনি যদি সংবাদটা রিডিং পড়েন তাহলে কেউ শুনবে না। আপনি যদি এইভাবে পড়েন, আহ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এটা রিডিং পড়া হচ্ছে, এটা সংবাদ পাঠ নয়, সংবাদ উপস্থাপন নয়। সংবাদ উপস্থাপন মানে হচ্ছে আপনার সামনে একজন ব্যক্তি রয়েছেন, তাকে আপনি বোঝাবেন, আচ্ছা, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। এটা কাউকে যদি আপনি বলেন, আপনি কিভাবে বলবেন? আপনি কিভাবে রিডিং করবেন না? আচ্ছা শুনো, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে, এভাবে বলবেন না। এই সেন্সটাকে আপনাকে ধারণ করতে হবে যখন আপনি কথা বলবেন, যখন আপনি সংবাদ বলবেন। যেমন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে। ঠিক আছে, মানে বুঝিয়ে বুঝিয়ে বলার একটা ধরন। হ্যাঁ, যাদের সংবাদ আপনার খুব ভালো লাগে, আপনি দেখবেন যে কেন ভালো লাগছে, কারণ তারা বুঝিয়ে বুঝিয়ে বলেন। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে কি, ট্রেল ড্রপ করা যাবে না। ট্রেল ড্রপ মানে কি, একটা বাক্য যখন আপনি পড়বেন, সেই বাক্যটার একেবারে শেষ দুটা শব্দ বা শেষ শব্দটাও যেন স্পষ্ট উচ্চারণ হয়। যেমন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। এই দেখেন, নিতে পারেন, এটা আমি উচ্চারণই করলাম না। তার মানে কি, আমার একেবারে একটা বাক্যে শপথ নিতে পারেন শেষ করতে হবে স্পষ্ট, সেটাও যেন এটা এটা যেন ড্রপ না করে। হ্যাঁ, এই ধরনের টেন্ডেন্সি অনেকের আছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্রেশন, সংবাদ পাঠ করার ক্ষেত্রে এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা পজিটিভ সংবাদ, ঠিক আছে, একটা ইতিবাচক একটা সংবাদ যখন আপনি পড়বেন, যেমন এটা একটা ইতিবাচক সংবাদ যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে, আপনি একটা আপনার একটা মুড আসবে। হ্যাঁ, যে আহ, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 2006 সালে নোবেল পুরস্কার পুরস্কার পায়, তখন আমরা এত খুশি হয়েছিলাম যে বাংলাদেশে একজন নোবেল প্রাইজ পেলো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার ছিল, কারণ ওই সময় দেশ ভীষণ রকম অস্থিতিশীল। তার মধ্যে একটা ইতিবাচক সংবাদ পুরো জাতিকে উজ্জীবিত করেছিল। প্রথম আলোতে এর পরের দিন বিশাল, আপনারা অনেকেই সে এক্সপিরিয়েন্স আছে, বিশাল প্রথম আলোর ফ্রন্ট পেজে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি সহ তিনি বিভিন্ন জায়গায় নোবেল বিজয়ের পরে বক্তব্য রাখতে গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই আর কি, তিনি একটা কথা বলেছেন, আমার এখনো মনে আছে, যে আজকে থেকে আমাদের বুকটা উঁচু হয়ে গেল আরো অনেক বেশি, এখনো মনে আছে। তো এই হচ্ছে একটা পজিটিভ সংবাদ, মানে আপনাকে সেটার এক্সপ্রেশন দিতে হবে। যে বাংলাদেশ ক্রিকেট দল 10 উইকেটে বা 5 উইকেটে জয়লাভ করলো, বাংলাদেশ ক্রিকেট দল 5 উইকেটে জয়লাভ করেছে।
এর মধ্যেও কিন্তু আপনার একটা এক্সপ্রেশন আছে, একটা ইতিবাচক একটা এক্সপ্রেশন আছে, ভাব আছে, উৎসাহ আছে, বীর রস, উদ্দীপনা আছে। আবার ধরেন খুব নেতিবাচক একটা সংবাদ, কেউ একজন মারা গেছেন, বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা কি হলো, আহ দুর্ঘটনা ঘটেছে, এটা কিভাবে পড়বেন? হেসে হেসে পড়বেন আপনি? এখানেও রসের ব্যাপার আছে, ঠিক আছে? যেমন যদি বলি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আহ যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং 10 জন আহত হয়েছেন। একটা ভাব গাম্ভীর্য রাখা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি হেসে হেসে তো কারো মৃত্যুর সংবাদ, হ্যাঁ কোনো ভাই, নেতিবাচক সংবাদ কখনো আপনি বলতে পারবেন না। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে উচ্চারণ, অবশ্যই আপনার স্পষ্ট করতে হবে। আপনি গড় করে পড়ে গেলেন, আপনার উচ্চারণ একটাও স্পষ্ট না, ভুল উচ্চারণে আপনি পড়ে গেলেন, কেউ শুনবেও না আপনাকে, কেউ পাত্তাও দিবে না। ঠিক আছে, তো এই হচ্ছে উচ্চারণ স্পষ্ট। গতি, এখন ব্যাপারটা হচ্ছে গতি, স্পিড খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন বেতারের সংবাদ পড়ি, তখন আমাদেরকে বলা হয় যে 120 শব্দের একটা সংবাদ দেওয়া হলো, প্রায় 7-8টা পেজ, পাতা, এবার আপনি 5 মিনিট এটা শেষ করবেন। তার মানে কি আমাকে গতি বাড়িয়ে পড়তে হচ্ছে। এখন আমি যদি এটা পড়ি, শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে, এত স্লো পড়লে ভালো লাগবে না। আবার শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে না, এটা অতিরিক্ত ফাস্ট হচ্ছে, আমাকে একটা রিদম রাখতে হবে। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। হ্যাঁ, এই গতিটা ঠিক ছিল। ঠিক আছে, এই গতিটা আসলে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে খেলার খবর। খেলা মানে, খেলা জিনিসটা সবারই প্রিয়। খেলা আসলে পুরো বিশ্বকে এক করে। খেলা ভ্রাতৃত্ব বোধ বাড়ায়, মানুষে মানুষে ভালোবাসা বাড়ায়, স্পোর্টস। ঠিক আছে, মানুষ যখন কোন একজন প্রিয় খেলোয়াড়কে সাপোর্ট করছে, সে তার ধর্ম দেখে না, যে কোন ধর্মের মানুষ, তার বর্ণ দেখে না, তার জাতি দেখে না, তার গোত্র দেখে না, মানুষ তাকে তার খেলা দেখে ভালোবাসে। এটা হচ্ছে ভীষণ মানবিক একটা বিষয়, একটা সম্প্রীতির একটা বিষয় নিয়ে আসে। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোকে সবাই ভালোবাসে, মেসিকে ভালোবাসে, তার খেলার নৈপুণ্যের কারণে তাকে ভালোবাসে, তাই না? মানুষ আসলে কাজকে ভালোবাসে, তাই না? মানুষকে আসলে মানুষের কাজকে ভালোবাসা উচিত। মানুষের কাজ দেখে তার মূল্যায়ন করা উচিত, সে কি বিলং করে সেটা দেখে নয়। হ্যাঁ, মানুষের কাজই হচ্ছে কি মানুষের আসল পরিচয়। তো এই হচ্ছে বিষয়। এবার আমি সংবাদ পাঠটা আর আর খেলার খবরের ক্ষেত্রেও আপনাকে একটা গতি রাখতে হবে। আপনি দেখবেন খেলার খবর যখন পরে মানুষ বেশ গতিময় মনে হয়, তাই না? তো এই বিষয়টা, খেলার খবরে তো গতি রাখতে হবে। আমি সংবাদ পাঠটা একটু করছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপর আমরা সবাই মিলে একটু প্র্যাকটিস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনূস বলেছেন, কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 3 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে। ডক্টর ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধানেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। এবার খেলার খবর। খেলার খবর মানে কি একটা গতি থাকবে। হ্যাঁ, জুভেন্টাসে প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পালেরমো থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসের নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন, পরের 2 মৌসুমে তার গোল 1926টি। পরের 4 মৌসুমের একবারও তিনি 20 গোলের কোটায় স্পর্শ করতে পারেননি। ছন্দহীন এই দিবালাকে এ মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মোরিনিহো। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মনস্সার বিপক্ষে দলের 3-0 ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া। এই যে বিদেশি খবরগুলো বা খেলা, সেখানে জুভেন্টাস, ক্রিস্টিয়ানো রোনালদো, বিভিন্ন নাম,
দেশের নাম, বিদেশি টিমের নাম, খেলোয়াড়দের নাম, সেগুলো একটু কঠিন। তো অডিশনের সময় প্রায় দেখা যায় কি এই স্ক্রিপ্টটা ধরিয়ে দেয়, খেলার খবর পড়েন, কারণ খেলার খবর দিয়ে পড়তে দিয়ে দক্ষতা যাচাই করা হয়, যে অনেকদিন প্র্যাকটিস করে আসছে সেই ভালো পারে, আর বাকিরা যারা হুজুগে কোনো প্র্যাকটিস ট্যাকটিস না করে হুট করে অডিশন ফেস করতে গেল, তারা খায় ধরা। কারণ হচ্ছে গিয়ে ওই যে প্র্যাকটিস না করলে আসলে দিন শেষে ধরাই খেতে হয়, সবকিছুতেই তাই। তো এই হচ্ছে বিষয়। আসেন আমরা সবাই মিলে একটু নিউজটা পড়ি, হ্যাঁ। আমি এক লাইন করবো, আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার করবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এতক্ষণ বিস্তারিত। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার নিতে পারে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জন হতে পারে। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনূস বলেছেন, কোন প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। কোন প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার পতনের পর 3 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। 3 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে। ডক্টর ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সব স্পষ্ট হওয়া যায়। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। অনেকে দেখেছি বৈষম্য বিরোধী বলছেন, বিরোধী, হ্যাঁ বিরোধী, বৈষম্য বিরোধী, স্পষ্ট উচ্চারণ চাই। হ্যাঁ, এগুলো ভুল করা যাবে। সবই গতি বাড়ান, সংবাদ পড়েন, যাই করেন, উচ্চারণে স্পষ্টতা, একটা উচ্চারণও পড়তে পারবেন। ঠিক আছে, এবার খেলার খবর। জুভেন্টাসে প্রথম 3টি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পালের্মো থেকে 2015-16 মৌসুমে জুভেন্টাসের নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে 46 ম্যাচে 23 গোল করেন।
প্রথম ম্যাচে প্রথমে 46 ম্যাচে 23 গোল করেন। পরের 2 মৌসুমে তার গোল 19 ও 26টি। পরের 2 মৌসুমে তার গোল 19 ও 26টি। পরের 4 মৌসুমের একবারও তিনি 20 গোলের কোটায় স্পর্শ করতে পারেননি। পরের 4 মৌসুমের একবারও একবারও তিনি 20 গোলের কোটা স্পর্শ করতে পারেননি। ছন্দহীন এই দিবালাকেই ছন্দহীন এই দিবালাকেই এই মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মourinho। এই মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মরিনিও। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। প্রথম 3 ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলের সহায়তা ছিল তার। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। ভালো খেলেছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মনস্তার বিপক্ষে দলের 3-0 ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া গোল। মনস্তার বিপক্ষে 0 জয়ে তিনি করেছেন জোড়া গোল। হ্যাঁ, এভাবে করে বারবার প্র্যাকটিস করে করে সংবাদ পাঠের স্কিলটা ডেভেলপ করতে হবে। শুধু সংবাদ পাঠক হবার জন্য নয়, উচ্চারণের জড়তা দূর করার জন্য পত্রিকা থেকে ঠিকঠাক ভাবে গলা ছেড়ে প্রতিদিন পড়া, উচ্চারণগুলো ঠিকঠাক ঠিকঠাক রেখে পড়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে আপনাদের। এবার যে উচ্চারণগুলো, সেই উচ্চারণগুলো আমি আরেকবার শোনাচ্ছি, তারপরে সবার কাছ থেকে একটু শুনুন। 11, 11 না কিন্তু আবার 11, 12, 13, 14, 15, 16, 17, 18। কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো। তরতর মর্মর জর্জর গড়গড়। বলানো দেখানো শেখানো চালানো। পাঠান দেখান চালান শেখান। বিরহ দ্রোহ দেহ কলহ। গূঢ় গাঢ় মূঢ় প্রৌঢ় দৃঢ়। আষাঢ় রাঢ়। অন্যতম সর্বোত্তম অধিকতর বৃহত্তর। নির্ণেয় প্রিয় বিধেয় স্মরণীয় অজেয়। করব বলবো করছো করেছিল। তৈল পৌর বংশ বৃষ কংস তৃণ। দৌড় পৌষ বল। দন্ত গন্ধ পদ্য প্রাগ্য দন্ত। ঠিক আছে, এই উচ্চারণগুলো একটু শুনতে চাই। ফাবিহা হোসেন, আপনি শোনান শুরুতে। ফাবিহা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনি। 11, 12, 13, 18। কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো। তরতর মর্মর, জর্জর গড়গড়। বলানো দেখানো শেখানো চালানো। ওখানে পাঠান, ছবিটা দেখান, গাড়িটা চালান, গানটা শেখান। বিরহ দ্রোহ দেহ কলহ। গূঢ় গার্হ মূর্খ প্রৌঢ় দৃঢ়। আষাঢ় রাঢ়। অন্যতম সর্বোত্তম অধিকতর। অধিকতর। হ্যাঁ, অধিকতর বৃহত্তর। নির্ণেয় প্রিয় বিধেয় স্মরণীয় অজেয়। করব বলবো করছো করেছিলে করেছিল। করেছিল। তৈল পৌর বংশ বৃষ কংস তৃণ। দৌড় বোল। দন্ত গন্ধ পদ্য প্রাগ্য দ্বন্দ্ব। ঠিক আছে ফাবিহা, সুন্দর হয়েছে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই উচ্চারণগুলো তো পাচ্ছি না। আপনি না পারলে আমি ঠিক করে দিব। আকলিমা খাতুন, আপনি কতদিন পরে এসেছেন? আমি আপনাকে মনে হয় নতুন দেখলাম। হুম, না স্যার আমি ক্লাসগুলো তো করছি। করছেন? আচ্ছা, আপনার নামটা একদম নতুন লাগছে আমার। এই নামটা আমি মনে হয় না দেখেছি। I don't know। যাই হোক, আপনি যদি না পারেন আপনি প্র্যাকটিস করেন, সবার উচ্চারণগুলো একটু শোনেন, আর যদি যেগুলো না পারবেন সেটা আমি আপনাকে ঠিক করে দেবো। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে স্যার। Okay। আল আমিন, আপনি শোনান। আল আমিন।
আলামিন। জি স্যার, আমি পড়ছি। 11, 12, 13, 18, ভালো, ছোট, না খাটো। আলামিন, আপনি ওই স্ক্রিপ্টটা দেখে না, আমাদের যে গ্রুপে যেটা কপি পেস্ট দেওয়া হয়েছে ওটা দেখে একটু করেন, কারণ কিছু জিনিস বাদ দিয়েছি আমি, যেগুলো আমার কাছে মনে হয় যে না হলেও চলবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, জি। একটু ওখান থেকে দেখতে করেন। 11, 12, 13, 18, কলো কলো, ঝরো ঝরো, ছলো ছলো, সাজো সাজো, কাদো কাদো, তর তর, মরমর, জ্বর জ্বর, গড় গড়, বলানো, দেখানো, শেখানো, চালানো, ওখানে পাঠান, ছবিটা দেখান, গাড়িটা চালান, গানটা শেখান, বিরহ, দ্রোহ, দেহ, কলহ, গুরহ, গার্হ, মূর্হ, পূর্হ, দীর্ঘ, আষাঢ়, রাত, অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তম, বৃহত্তর, নির্ণয়, প্রিয়, নির্ণেয়। নির্ণেয়। নির্ণেয়, প্রিয়, বিধেয়, স্মরণীয়, অজেয়, করব, বলবো, করছো, করেছিল, তৈল, তৈল। পৌর, তৈল, পৌর, বংশ, বিশ্ব, বৃষ। কংস, জি, তৃণ, পোষ, বউল, দৌড়, দন্ত, গন্ধ, পদ্ম, পদ্ম না, প্রজ্ঞ, পদ্য পদ্য। পদ্য, প্রজ্ঞ, দ্বন্দ্ব। এটা প্রজ্ঞ না, এটা হবে প্রাজ্ঞ। ওকে স্যার, জ্ঞানী আর কি, হ্যাঁ, প্র্যাকটিস প্রাজ্ঞ। করিনি তো স্যার, এর জন্য একবার প্র্যাকটিস করেছি মাত্র। আচ্ছা, আর ওটা এটা পদ্ম কোনটা, যদি ফুল হয় সেটা পদ্ম, হ্যাঁ, আর যদি কবিতা হয় তাহলে সেটা আচ্ছা, পদ্য আর কি। ঠিক আছে? পদ্ম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে আলামিন, ওকে, ওকে। করে দেন।